কয়েকটা মৌলিক গল্প। অতি চালাকের গলায় দড়ি। আমাদের পাড়ায় বাস করেন রমেন ঘোষ। তিনি নিজেকে বিদ্বান ও বুদ্ধিমান ভাবেন। বয়স্যই দয় বয় জফলা আকার দন্তন্য বিদ্বান ও বুদ্ধিমান ভাবেন। পাড়ার কারোর কোনো অসুবিধে তিনি এসে পাড়ার কারোর কোনো অসুবিধে হলে তিনি এসে উপযাজক হস্যৌ প অন্তস্থ জয় আকার বর্গের জ ক উপযাজক হস্যৌ প অন্তস্থ জয়াকার বর্গের জ ক উপযাজক হয়ে নানা উপদেশ দেন। তাঁর উপদেশ অনেক সময় গ্রহণযোগ্য হয় না, তাই তা গ্রহণযোগ্য হয় না, কিন্তু তাও তাই তা গ্রহণও করেন। তাও তা অনেকেই গ্রহণ করেন, এরকম কিছু হতে পারে। তখন তিনি তার এই বোকা প্রতিবেশীগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন যে তার মতো বুদ্ধিমানের কথা না শুনলে ভবিষ্যতে আরো অসুবিধায় পড়বে। এদিকে তিনি কথাবার্তাও বেশ ঘুরিয়ে পেঁচিয়ে বলেন। আমাদের পাড়ার অল্প বয়সী ছেলেরা তাকে এড়িয়ে চলি। আমরা যারা পাড়ার অল্প বয়সী ছেলেরা তাকে এড়িয়ে চলি। তিনি অসময় এমন উপদেশ দিতে আসেন বা দিয়ে বসেন যে তাতে আমাদের বিরক্তি লাগে। তাছাড়া তার ভাবটা হলো সব জানতা বা সর্বজ্ঞ, একটা কেমন সর্বজ্ঞ ভাব। একদিন দেখি রমেনবাবুর ছেলে দেবেশ একটি প্রায় নতুন মোটর সাইকেল চালাচ্ছে। জিজ্ঞাসা করে আমরা জানতে পারলাম একটি লোক সেটি বিক্রি করেছে তাদের কাছে, মানে কেউ একজন তাদের কাছে বিক্রি করেছে। মোটর সাইকেলটি প্রায় নতুন হলেও তার বাবা সেটি মাত্র 10,000 টাকায় কিনেছেন। দেবেশ বড় মুখ করে বলছিল যে তার বাবার কথাবার্তাও যুক্তিতর্কের কাছে লোকটি বেশি দাম নিতে পারেনি। বাবার কথায় মুগ্ধ হয়ে তার সাধের মোটরসাইকেলটি ভদ্রলোকের কাছে কম দামে বিক্রি করে দিয়েছে। এটা হওয়া উচিত ছিল, কোনো বিপদে পড়ে কম দামে বিক্রি করে দিয়েছে, তার খুব টাকার দরকার ছিল তাই। বেশ কিছুদিন পর দেখি একদিন দেবেশের বাড়িতে পুলিশ। রমেন বাবুকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গেল। তাদের মোটরসাইকেলটা একটা পুলিশের পোশাক পরা লোক চালিয়ে নিয়ে গেল। সন্ধ্যায় তিনি ফিরে এলেন গম্ভীর মুখে। রাস্তায় আমাদের সাথে দেখা হলেও তিনি উপদেশ সূচক কোনো কথা না বলে চুপচাপ চলে গেলেন। এটা তার স্বভাব বিরুদ্ধ কাজ দেখে খানিকটা অবাকই হলাম। পরে দেবেশের কাছ থেকে জেনেছিলাম যে গাড়িটি ছিল চুরি করা, মানে মোটর সাইকেলটি ছিল চুরি করা। যে লোকটি বিক্রি করেছে সে আসল মালিক নয়, নকল কাগজ দেখে বিক্রি করেছিল। চুরির জিনিস কেনার অপরাধে তার বাবাকে 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে এবং সাথে প্রচুর অসম্মানিত হতে হয়েছে। এদিকে মোটর সাইকেলটিও গেছে। আমরা ভাবলাম রমেনবাবু নিজেকে বেশি চালাক ভাবতেন, তাই তিনি এমন কাজ করলেন। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। এটা একটা গল্প। পরের গল্পটা হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। নিহার একজন মাঝবয়সী যুবক। বাবার মৃত্যুর পর সে বাবার ছোট মুদিখানার দোকান চালায়। বাড়িতে তার বিধবা মা, তার স্ত্রী ও একটি মেয়ে। তাদের সংসারে যথেষ্ট অভাব ছিল, কোনো রকমে চলে যেত। নিহার কিন্তু অল্পে খুশি নয়। সে দোকানে বসে বসে স্বপ্ন দেখে কি করে রাতারাতি বড়লোক হওয়া যায়। তার দোকানে নানা ধরনের লোক আসে। নিহার তাদের সঙ্গে আলোচনা করে, এমন কোনো ব্যবসার কথা জানতে চায় যাতে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। ইদানিং তার সঙ্গে খুব ভাব হলো গণেশের। তার ভাব চালচলন খুব বড়লোকের মতো, অথচ সে কোনো কাজ করে না। সে ভাড়া থাকে নিহারের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরে। মাঝে মাঝে 2-1 মাসের জন্য সে কোথায় যেন উধাও হয়ে যায়, তারপর আবার
ফিরে এসে রাজকীয় ভাব দেখায়। নিহারের সঙ্গে পরিচয় হলো গণেশের। একদিন নিহার তার দোকান বন্ধ করে চলে গেল। কিছুদিন পর জানা গেল নিহার তার দোকানটি সতীশ বাবুর কাছে বিক্রি করে নগদ 50,000 টাকা নিয়ে গেছে। নিহার দিন 15 পরে ফিরে এলো। জানা গেল তার টাকা নিয়ে গণেশ পালিয়েছে। যে বাড়িতে গণেশ থাকতো তাদের কাছে প্রশ্ন করে জানা গেল গণেশ তা ভাড়া বাড়ি ছেড়ে একেবারে চলে গেছে। তার স্থায়ী ঠিকানা কেউ জানে না। লোকে আচ্ছা, লোভে পড়ে নিহার তার দোকানটা হারালো। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। এটাই কিন্তু ক্লিয়ার হয়নি যে গণেশকে নিহার কেন টাকাটা দিয়েছিল। গণেশকে নিহার টাকা দিয়েছিল এটা বলাই যায় যে কোনো চিট ফান্ডের জন্য টাকা দিয়েছিল রাখতে, কিংবা দোকানটা তার নামে দিয়ে দেবে এরম কোনো কারণে, বা কোনো জায়গায় চাকরি করে দেবে এই বলে টাকা নিয়েছিল। তো এটা ক্লিয়ার করেনি। নেক্সট গল্প, অল্প বিদ্যা ভয়ঙ্করী। গ্রামটির নাম পিয়ালি। সেখানে অল্প কিছু লোক বসবাস করে। গ্রামের বাসিন্দারা সকলেই অশিক্ষিত। চাষবাস তাদের কাজ না, না, চাষই তাদের মূল পেশা, বা চাষাবাদ তাদের মূল পেশা। তারা কোনোদিন তাদের গ্রামের বাইরে খুব একটা যায়নি। তাদের প্রত্যেকের 2-4 বিঘা ধানি জমি আছে। তা থেকে যা পায় তাই দিয়ে তাদের সংসার যা হোক করে চলে যায়। তাদের মধ্যে পরাণ মণ্ডল নিজেকে সবচেয়ে চালাক আর জ্ঞানী বলে মনে করে, কারণ সে 2-1 বার কলকাতায় ঘুরে এসেছে। গ্রামের অশিক্ষিত লোকগুলোর কাছে তার জ্ঞান ও বিদ্যা জাহির করে, কারণ সে বাংলা লেখা বানান করে পড়তে শিখেছে। কোনো খবরের কাগজ কোনো জিনিসপত্রের সঙ্গে গ্রামে এলে কোনো খবরের কাগজ কোনো জিনিসপত্রের সঙ্গে গ্রামে এলে সে খুব মনোযোগ দিয়ে সেই কাগজটি পড়ে। তার সহজ ভাষায় মর্মথ, ময়রে ফাঁকা থ, মর্মার্থ, ময়রে ফাঁকা থ, সারমর্ম বা মর্মার্থ হয় জানতাম, ময়রে ফাঁকা থ দেখতে হবে, ময়রে ফাঁকা থ সহজ ভাষায় গ্রামের লোককে বলে দেয়। গ্রামের লোকও তার অসাধারণ পঠন ক্ষমতায় মুগ্ধ হয় এবং তার সব কথা বিশ্বাস করে। একবার গ্রামে সরকারি নির্দেশনামা এলো যে সরকার অসময়ে জলের জন্য গ্রামে খাল খনন করতে চায়। গ্রামের মানুষ যদি খাল খননের মতো জমি দেয় তবে তাদেরই লাভ। যারা জমি দেবে তা সরকার তাদের জমির উপযুক্ত দামও দেবে। গ্রামের সকল বাংলায় লেখা নির্দেশনামা নিয়ে পরাণ মণ্ডলের কাছে এলো। গ্রামের সকলে বাংলায় লেখা নির্দেশনামা নিয়ে পরাণ মণ্ডলের কাছে এলো। সে অনেকক্ষণ ধরে নির্দেশনামাটা গম্ভীর মুখ নিয়ে পড়ে বলল যে সরকার গ্রামে পুকুর খনন করে মাছ চাষ করতে চায়। এই জন্য গ্রামের লোককে জমি ছেড়ে দিতে হবে। না না দিলে জরিমানা করা হবে। তখন গ্রামের লোক এক হয়ে খাল কাটার বিরোধিতা করলো। পিয়ালি গ্রামে খাল হলো না, অথচ পার্শ্ববর্তী হাজিপুর গ্রামে সরকার কর্তৃক খাল হওয়ায় তারা 12 মাস চাষ করে। পরাণ মণ্ডলের অল্প বিদ্যা আর পাণ্ডিত্যে পিয়ালি গ্রামের অল্প বিদ্যার পাণ্ডিত্যের জন্য পিয়ালি গ্রামের মানুষ এই খালের সুখ সুবিধার থেকে বঞ্চিত হলো। এটা নেক্সট গল্প হচ্ছে খলের ছলের অভাব হয় না। রতিকান্ত অত্যন্ত খল লোক। গ্রামের লোককে নানা কৌশলে সে ঠকিয়ে বেড়ায়। প্রথম প্রথম গ্রামের মানুষ তার কথায় ভুলে তার ফাঁদে পা দিত।
কিন্তু এখন আর কেউ তার কথা বিশ্বাস করে না, পারলে তাকে এড়িয়ে চলে। ফলে রতিকান্তের ঠোঁট না ঠাট বাট বন্ধ হতে বসেছে। এখন রতিকান্ত ভাবতে থাকে কি করে সে গ্রামের মানুষকে ফাঁকি দিয়ে কিছু উপার্জন করবে, হর্ষ পয়াকার বর্গের জয়রের দন্তন উপার্জন করবে। সে একদিন গ্রামের এক সভায় উপস্থিত হয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে শুরু করলো, আমি অতি মন্দ লোক, গ্রামের লোক অনেক লোককে ঠকিয়েছি, আমায় গ্রামের কেউ ভালোবাসে না, তাই আমি ঠিক করেছি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। গ্রামের লোক তার কথা শুনে মনে মনে খুশি হলো, কিন্তু মুখে বলল, না না, কেন যাবে? পিতৃপুরুষের ভিটে ছেড়ে কেউ কখনো যায় কি? ইত্যাদি। কিন্তু রতিকান্ত এমন ভাব দেখালো যে সে সিদ্ধান্তে অচল বা অনড়। সেদিন সন্ধ্যায় রতিকান্ত তার ঘরের কিছু বাসনপত্র বেঁধে গ্রামের এক উঠতি বড়লোক নিশিকান্তের বাড়ি এলো। নিশিকান্তকে ডেকে বলল, ভাই আমি চললুম, যদি আর কোনোদিন না ফিরে আসি তবে আমার ভিটেতে তোমরা একটা প্রাথমিক স্কুল করো। তার কথা শুনে নিশিকান্তের মনে দয়া হলো। সে নিশিকান্তকে আবার বলল, আমার মূল্যবান জিনিসপত্র ভাই আমার কিছু মূল্যবান জিনিসপত্র আছে, সেগুলো সাথে নিয়ে আমি কি করব? যদি তুমি এগুলি রেখে কিছু টাকা আমাকে দাও তবে উপকার হয়। আহ, নিশিকান্ত দেখলো বাসনপত্রের দাম 25 টাকা হবে। 200 টাকা নিয়ে সেগুলি নিশিকান্তের বাড়িতে দিয়ে রতিকান্ত চলে গেল। নিশিকান্ত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। গভীর রাত্রে হঠাৎ রতিকান্তর গলা শোনা গেল, ডাকাত ডাকাত! গ্রামের লোকজন হাজির হলো রতিকান্তের ঘরে। এসে দেখলো যে তার ঘরের জিনিসপত্র ছড়ানো ছেটানো। রতিকান্ত জানালো যে একজন লোক এসে তার বাসনপত্র নগদ 10,000 টাকা নিয়ে চলে গেছে। ফলে সকালে রতিকান্ত গ্রাম ছেড়ে চলে যাবে বলে তার সঞ্চিত টাকা ও বাসনপত্র এক জায়গায় করে রেখেছিল। নিশিকান্তের ব্যাপারটা বুঝতে দেরি হলো না যে রতিকান্ত তাকে ফাঁদে ফেলেছে। তখন কেউ বিশ্বাস করবে না যে রতিকান্তর কাছ থেকে বাসনগুলি সে কিনেছে। সবাই বলল সকালের তদন্ত হবে। উম, সবই সবাই চলে গেলে নিশিকান্ত এসে রতিকান্তের হাতে পায়ে ধরে বাসনপত্র ফেরত দিয়ে আরো নগদ 2,000 টাকা দিয়ে সে যাত্রা রেহাই পেল। সে বুঝলো খলের ছলের অভাব হয় না। নেক্সট। কষ্ট না করলে কেষ্ট মেলে না। এক চাষির দুই ছেলে। সব দেশ কেউ দুই ছেলে, একজন দেশে আছে আর একজন বিদেশে, নাকি তারা খুব না। এক চাষির দুই ছেলে, তারা খুব অলস, তারা কোনো কাজ করে না। তারা বাবু হয়ে বসে বসে চাষির অন্ন ধ্বংস করে। অদন্তন্নয় দন্তন্য অন্ন ধয়ব অনুস্বার দন্ত ধ্বংস করে। চাষি বৃদ্ধ বয়স পর্যন্ত একা একা মাঠে ফসল ফলায়। ছেলে দুটি তাকে একটুও সাহায্য করে না। চাষি ভাবে তার মৃত্যু হলে ছেলে দুটো দুদিনেই তার জমি জমা বিক্রি করে খেয়ে ফেলবে, তখন তাদের আর দুঃখের সীমা থাকবে না। একদিন বুড়ো চাষি তার ছেলে দুটিকে ডেকে বলল, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই মরার আগে তোমাদের একটা কথা বলতে চাই। আমি সারা জীবন ধরে অনেক টাকা পয়সা উপার্জন করেছি, সেগুলো সব জমিতে পুঁতে রেখেছি। আমি এতদিন সে কথা তোমাদের বলিনি, কিন্তু সবার পর তো ওগুলো তোমাদেরই পাওয়া উচিত। আহ, উচিত তাই বললাম, তবে একটা অনুরোধ আমি মরার আগে তোমাদের মরার আগে করবো। আমি মরার আগে তোমরা ওই টাকা তুলো না। ছেলে দুটি বাধ্য ছেলের মতো তার কথায় সায় দিয়ে চলে গেল। রাত্রে চাষি খেয়ে দিয়ে ঘুমোলে ছেলে দুটি চুপি চুপি উঠে কোদাল নিয়ে মাঠে গেল। সারা রাত ধরে তারা মাঠ খুঁড়লো, পয়সা পেল না। সকালে সকালবেলায় চাষি দেখে তার ছেলে দুটি মাঠে কাদা মেখে বসে আছে। তারা বাবাকে দেখে বলল, বাবা তুমি আমাদের মিথ্যে কথা বলেছো। চাষি বলল যে সে কোনো মিথ্যে কথা বলেনি এবং তারপর থেকে কিছু ধান এনে ছড়িয়ে দিল। বর্ষা পড়তেই ধান গাছ হলো, কিছুদিন পর তাতে ধান হলো।
চাষির ছেলেদের ডেকে বলল, ওই হলো তোমাদের সঞ্চয়, এখন ওগুলো সব তোমাদের। এবার ছেলে দুটো তার বাবার কথা বুঝতে পারলো, বুঝলো কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটাও আরো বড় করে ঠিক করে লিখতে হবে। যাই হোক, বিপদেই বন্ধু চেনা যায়। রবি আর বান্টি দুই বন্ধু, তারা সব সময় একসাথে থাকে, যা পায় দুজনেই ভাগ করে খায়। তাদের বন্ধুত্ব দেখে সবাই বলে মানিক জোড়। একদিন রবি আর বান্টি একটি জঙ্গলে বেড়াতে গেল। বেড়াতে বেড়াতে তারা ক্লান্ত হয়ে এক গাছতলায় বসে চিঁড়ে ভাজা খেলো। তারপর বন থেকে বাড়ির দিকে রওনা হলো। এমন সময় হঠাৎ তারা সামনে দেখতে পেল তাদের দিকে একটা বড় ভাল্লুক এগিয়ে আসছে। রবি তখন এক ছুটে একটা বড় গাছে গিয়ে উঠলো। বানটি বেচারি গাছে চড়তে পারে না, সে কি করবে ভেবে না পেয়ে মাটিতে শ্বাস প্রশ্বাস বন্ধ করে মরার মতো শুয়ে পড়লো। ভাল্লুকটি তার কাছে এসে অনেকক্ষণ তার নাক কান শুকে চলে গেল, কারণ ভাল্লুকটি ভাবলো এটি মরা মানুষ। তারা মরা মানুষ, আর মরা মানুষ ভাল্লুক খায় না। ভাল্লুকটি চলে গেলে রবি গাছ থেকে নেমে সে বানটিকে বলল যে ভাল্লুক তার কানে কানে কি বলছিল। বানটি বলল যে ভাল্লুকটি তার কানে কানে বলে গেল বিপদেই বন্ধুকে চেনা যায়। তারপর থেকে তার বানটির সঙ্গে রবির বন্ধুত্ব রইল না। নেক্সট গল্প, বুদ্ধি যার বল তার। বিন্ধ্য পর্বত গহন বনে বিক্রম নামের এক সিংহ ছিল। বিন্ধ্য বয়হস্যই দন্তন্বয় ধয় জফলা। পর্বতের ক বয়রেফ তয়কার পর্বতের গহন বনে গ হ দন্তন্য গহন ব দন্তন্বয়কার বনে বিক্রম নামে এর এক সিংহ ছিল। কেবল ক্ষুন্নি বৃত্তির জন্য কয় মূর্ধন্যস্বয় ক্ষয় হস্যৌ দন্তন্বয় হস্যই বয়েরই তয় তয় হস্যই ক্ষুন্নি বৃত্তির জন্য সে পশু হত্যা করত। একদিন বনের পশুদেরও প্রাণ ত্রাহি ত্রাহি, কার যে কোন দিন মৃত্যু হবে তার ঠিকানা নেই। তাই তারা এক সভায় মিলিত হয়ে বিক্রমকে রাজপদে অভিষিক্ত করলো এবং ভোটস্বরূপ প্রত্যহ একটু করে পশু পাঠাবার সিদ্ধান্ত নিল। প্রস্তাব শুনে সিংহ মহারাজ নিশ্চিন্ত হলেন। আহার সংগ্রহের কোনো ক্লেশ আর রইল না। সময় আহার ও বিশ্রামে মেদ বৃদ্ধি ঘটল। শরীরে ক্লান্তিও শরীরের কান্তিও হলো মনোরম। সৌম্য কান্তি, তেমনি এখানের বলছে শরীরের কান্তিও হলো মনোরম। বনভূমি হলো শঙ্কাহীন, মানে তালবস্য অনুসার কয়াকার হয় দীর্ঘই দন্ত না, আশঙ্কা বলে না, এখানে বলছে শঙ্কাহীন। এভাবে কাটলো পুরো 1 বছর। যে পরিবার যেদিন ধৌকন পাঠাতো হস্যৌ প ঢয় ঔকার ক দন্তন উপঢৌকন পাঠাতো, সেদিন সেই পরিবারে নেমে আসতো শোকের কালো ছায়া। শোনা যেত কিছুটা আর্তচিৎকার, অন্যেরাও আসতো সমবেদনা জানাতে। তবু সোয়াস্তি, কেননা আকস্মিক মৃত্যুর বিভীষিকা ঠেকানো গেছে। বয় হস্যই ভয় দীর্ঘই পেট কাটা মূর্ধন্যস্বয় হস্যই কয়াকার। বনভূমির এক প্রান্তে কোমল তৃণের ডেরায় বাস করত এক সুখী শশক দম্পতি। সেটা ছিল শ্রাবণ মাস। বেলা তখন 10টা কি 10:30 হবে। এমন সময় খবর এলো আজ তার পালা। মাথায় বাজ পড়ল দম্পতির, ঝরে পড়ল চোখের জল। তাকে যেতেই হবে। শশকই বিদায় দিল চোখের জলে।
তার অবোধ শিশু জানতেই পারল না সে মহা বিপদের কথা। শশক কোমল তৃণ পেট ভরে খেয়ে ধীরে সুস্থে যাত্রা করল মহারাজের গিরি গুহায়। পথে যার সঙ্গেই দেখা হয় বিদায় নেয় কি বিদায় নেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বনের শোভা দেখে শেষ আশা মেটায়। নদীতে গিয়ে জলপান করে পরম তৃপ্তিতে। পথে গাছের ছায় বসে ঘুমও ঘুমিয়ে নিল খানিকক্ষণ। পাশে ছিল এক জল ভরা কুয়ো। তার পাড়ে দাঁড়িয়ে যেন সে কি ভাবল। ওদিকে পশুরাজ ক্ষুধায় জ্বলছেন। এত দেরি তো কোনোদিন হয় না। রাজার মধ্যাহ্ন ভোজ কি অপরাহ্ন হয়ে হবে? বেয়াদপি দেখে হলেন অগ্নি শর্মা। গোধূলি প্রায় আসন্ন। দূরে দেখা গেল শশককে। পশুরাজকে দেখেই শশক শুরু করলো দৌড়। এসে ষষ্ঠাঙ্গে দন্তস্ব পেটকাটা মূর্ধন্যস্বয় টয় আকার উময় গ ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে ভুল প্রণাম জানাতে ভুল করল না শশক। মহারাজ সরস গর্জনে বিলম্বের হেতু জানতে চাইলেন। মহারাজ দন্তস্ব রয়কার পেটকাটা মূর্ধন্যস্ব সরস গর্জনে মানে জোরে গর্জন করে বিলম্বের হেতু জানতে চাইলেন। বিনীত উত্তর দিল শশক, মহারাজ আপনার মতো অবিকল আরেকজন আমাকে আটকালেন, বললেন আমি বনের রাজা। কিন্তু আমি তো আপনাকে দেখেছি, আপনার সোনালী কেশরও তো ভুলিনি। তাই অনেক বুঝিয়ে সুঝিয়ে ফিরে ফিরে আসছি বলে ছুটে এসছি। শশকের মুখের বিবরণ শুনে পশুরাজ হলেন অগ্নিমূর্তি। সরসে শশককে বললেন দন্তস্ব রয়কার পেটকাটা মূর্ধন্য সয়কার সরসে শশককে বললেন নিয়ে চল সেই দুর্বৃত্তের কাছে। দয়স্যু বয়রে রি তয় তয় একার র। পথ দেখিয়ে মহারাজকে শশক নিয়ে গেল সেই কুয়োর ধারে। কুয়োর ভেতরটা দেখিয়ে বলল, মহারাজ এর মধ্যেই থাকে। পশুরাজ বিক্রম উঁকি মারলেন কূপে। দেখতে পেলেন তারই মতো এক প্রতিবিম্ব। ক্রোধে বিক্রম দাঁত মুখ খিঁচিয়ে গর্জন করলেন। কূপের সিংহও তাই করল। বিক্রম প্রতিদ্বন্দ্বী নিধনে বিক্রম প্রতিদ্বন্দ্বী তয়রফলা তয়স্যই দয় ব দন্তন্বয় দয়ে বয় দীর্ঘই নিধনে দিলেন মরণ ঝাঁপ। শশক নৃত্য শুরু করলো কুয়োর পাশে দাঁড়িয়ে মহানন্দে। তারপর দিল দৌড় নিজের আস্তানায়। যাওয়ার পথে জানিয়ে গেল সবাইকে মহারাজের মৃত্যু সংবাদ। নেক্সট গল্প, দেখে শুনে পা বাড়াও। অনেক সময় মানুষ না ভেবে না দেখে কোনো কাজে নেমে পড়ে, তার পরিণামও হয় তেমনি। তাই কোনো কাজে পা বাড়াবার আগে বিচার বিবেচনা করা উচিত। দেখে শুনে পা না বাড়ালে তার পরিণাম যে কি শোচনীয় হতে পারে তার একটা দৃষ্টান্ত আমি এখন বলবো। আমার পাড়ার একটি ছেলে ছিল যে আমাদের চেয়ে বয়সে অনেক বড়। আমরা তাকে কুমোরদা বলে ডাকতাম। তার ভালো নাম কুমারেশ দাস। সে কিছু লেখাপড়া শিখেছিল কিন্তু কোনো কাজ করতো না। তার বাবা একটি সরকারি অফিসে চাকরি করতেন। তার বাবা কাজে অবসর নেওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ল কুমারদার ঘাড়ে। কুমারদার বাবা কুমারদাকে একটা ভালো ব্যবসা করতে বললেন। তিনি জানালেন তিনি অবসর নেবার পর 3 লক্ষ টাকা অফিস থেকে পেয়েছেন, তা তিনি কুমারদাকে ব্যবসার জন্য দেবেন। কুমারদা বিলাসী মানুষ, তাই ছোটখাটো ব্যবসা তার হবে না। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে ব্যবসায় নামলো। তড়িঘড়ি যাতে বড়লোক হওয়া যায় সেরকম ব্যবসায়।
কুমারদার বন্ধুরা কুমারদাকে বুদ্ধি দিয়েছিল, তারা যদি দিল্লি থেকে জুতো কিনে এনে কলকাতায় বিক্রি করতে পারে তবে দ্বিগুণ লাভ হবে। কুমারদা তার বন্ধুকে নিয়ে বাবার টাকা নিয়ে দিল্লি গেল। প্রায় 15 দিন পর সবাই আবার ফিরে এলো। তাদের মধ্যে তাদের 50,000 টাকা খেয়ে দিয়ে 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 শেষ। বাকি 2.5 লক্ষ টাকা দিয়ে তারা জুতো কিনে রাষ্ট্রীয় পরিবহনে দিয়ে এসেছে। যথাসময়ে পরিবহনের গাড়ি কুমারদার জুতো নামিয়ে দিয়ে গেল। তারপর কুমারদা, দুই বন্ধু আর কুমারদা মিলে জুতোর নমুনা নিয়ে দোকানে দোকানে ঘুরতে শুরু করলো। যে দামে তারা দিল্লি থেকে জুতো কিনেছে সেই জুতোর দাম কলকাতায় আরো কম। এখন কুমারদার মাথায় হাত, তাই বলে দেখে শুনে পা বাড়াও। সুখের দিন কারোর চিরকাল থাকে না। নদীতে যেমন জোয়ারের পর ভাটা আসে, তেমনি মানুষের জীবনেও সুখের দিনের পর আসে দুঃখ। দিন কাহারও সমান নাহি যায়, দিন কাহারও সমান নাহি যায়। সুখের দিন কারোর চিরকাল থাকে না। এ বিষয়ে আমার জানা একটা ঘটনার কথা আমি এখন বলবো। আমার মামার বাড়ির পাশে বলাইবাবু বলে এক ভদ্রলোক ছিলেন। তার ছেলে মেয়েদের সঙ্গে আমার ভাব ছিল। মামার বাড়ি গেলে ওদের বাড়ি যেতাম। বলাইবাবুরা 4 ভাই, তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে বলাইবাবু বাড়ি যেন চাঁদের হাট। তাদের বাড়িটাও ছিল বেশ বড়। সব সময় 2-3টি গাড়ি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমি মামার বাড়ি গেলে ওদের ছেলে মেয়েদের সঙ্গে গাড়ি করে খুব ঘুরে বেড়াতাম। শুনেছিলাম ওদের একটা বিশাল মাছের ভেড়ি আছে, বাগদা চিংড়ি। আমি ওদের বাড়ি গেলে বাগদা চিংড়ি আমি ওদের বাড়ি গেলেই ওরা আমাকে খাওয়াতেন। মোটামুটি বলাইবাবু বাড়ির কর্তা হিসেবে তার ছোট 3 ভাই ও তাদের সংসার নিয়ে বেশ সুখেই ছিলেন। 2-3 বছর বাদে এবার যখন মামার বাড়ি এলাম তখন দেখি বলাইবাবুদের বাড়ির চিত্র অন্যরকম। বাড়িটার যেন দিনহীনতা ঘটেছে। বা বাড়িটা যেন দিনহীনতার কবলে পড়েছে। তাদের বাড়ির সামনে আর সেই 2-3খানা গাড়ি নেই। বিকেলবেলায় ওদের বাড়িতে যখন গেলাম দেখি বলাইবাবু 2 ভাই বাড়িটাকে দুভাগে ভাগ করে বাস করছেন। বাকি 2 ভাই তাদের ছেলেমেয়েরা বাকি 2 ভাই এবং তাদের ছেলেমেয়েরা সে বাড়িতে নেই। বলাইবাবু ছেলেমেয়েদের সঙ্গে কথা না দেখা হলে গল্প করলাম, কিন্তু কেমন যেন মজা হলো না। তারপর বাড়িতে ফিরে দিদার কাছে থেকে জানতে পারলাম মাছের ভেড়ির ব্যবসাতে তারা অনেক পয়সা লোকসান খেয়েছেন। তারপর ভাইদের মধ্যে ঝগড়া অশান্তি হওয়ার পর তাদের যা কিছু ছিল সব সমান ভাগে 4 ভাগ করেছেন। এখন বলাইবাবু একটি মুদিখানার দোকান করে সংসার চালাচ্ছেন। বাকি ভাইরা আলাদা আলাদাভাবে যা হোক করে দিন যাপন করছেন। বলাইবাবুর কথা শুনে ভাবছি এতদিন ওই বাড়িতে কি ছিল না, অর্থ, সম্মান, সুখ, আনন্দ সব যেন একসঙ্গে ছিল। ওই বাড়ি এসেছিল সবাই ভিড় করে। আজ ভাগ্য বিড়ম্বনায় সব শেষ। তাই বলে মানুষের সুখের দিন চিরকাল থাকে না। বিফলতাই সফলতার সিঁড়ি। জীবনে অনেক সময় অনেক কাজে ব্যর্থ হতে হয়, কিন্তু সেই ব্যর্থতায় কেউ ভেঙে পড়ে তবে সে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যদি নতুন উদ্যমে কাজে লাগা যায় তবে অনেক সময় সফলতা পাওয়া যায়। আমি এখন এমনই একটি গল্প বলবো যা থেকে বোঝা যাবে যে বিফলতাই সফলতার সিঁড়ি। আমার পরিচিত একটি ছেলে ছিল, তার নাম ছিল শপথ। সে ছিল খুব দুষ্ট এবং সব সময় খেলাধুলা করত। যদিও তার মাথা অসাধারণ ভালো ছিল, কিন্তু সে পড়াশোনা করতো না। তবে কোনোদিন ক্লাসে ফেল করেনি। তার বাবা মায়ের স্বপ্ন ছিল তাদের একমাত্র ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু পড়াশোনায় তার অবহেলা ও পরীক্ষার রেজাল্ট দেখে তারা দুঃখ পেতেন। এবং শপথ
শপথকে অনেকবার বুঝিয়েছেন, মারধর পর্যন্ত করেছেন, কিন্তু শপথের কোনো পরিবর্তন হবে বলে আমাদের মনে হয়নি। তার বাড়িতে কোনো গৃহশিক্ষক বেশি দিন টিকতে পারতো না। তার অত্যাচারে পালিয়ে যেত এমন ছেলেকে নিয়ে শপথের বাবা কি করবেন তা ভেবেই পেতেন না। আমরা তখন অষ্টম শ্রেণীতে পড়ি। স্কুলের ফাইনাল পরীক্ষায় শপথ ফেল করলো। সে যে কোনোদিন ফেল করবে তা ভাবতেই পারিনি। তার বাবা মা তাকে বকাবকি করলেন এবং মন দিয়ে পড়াশোনা করতে বললেন। শপথ যখন দেখলো তার বন্ধুরা সহপাঠীরা নবম শ্রেণীতে উঠল এবং সে পড়ে রইল অষ্টম শ্রেণীতে, এই অপমান তার মনে দাগ কেটে গেল। শপথ বদলে গেল। সে আর আগের মতো দুষ্টু শপথ রইল না, সে একেবারে অন্য শপথ হয়ে উঠল। সে তার স্কুলের কারোর সঙ্গে ঝগড়া মারামারি আর করে না, মন দিয়ে পড়াশোনা করে। সে পরের বছর অষ্টম শ্রেণী থেকে প্রথম হয়ে নবম শ্রেণীতে উঠল। আমরা তাকে দেখে অবাক হয়ে গেলাম। শপথের বাবা মা এখন আর আনন্দের সীমা নেই। তাদের ছেলে এখন উচ্চ মাধ্যমিক পড়ে। মাধ্যমিকে সে স্টার নম্বর পেয়ে পাশ করেছে। শপথের এই উন্নতির পিছনে আছে তার ওই বিফলতা। তাই বলছি, বিফলতাই সফলতার সিঁড়ি। নেক্সট গল্প, মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। মানুষ অনেক সময় ভাবে এক আর ঘটে অন্যরকম। তার ভাবনার সঙ্গে বাস্তব মেলে না। এমন অপ্রত্যাশিত ঘটনা মানুষের জীবনে ঘটে যায় যার জন্য সে প্রস্তুত থাকে না। হয়তো তার ভাগ্যে নিয়ন্তা সে নিজে নয়, ভাগ্যের নিয়ন্তা। হয়তো তার ভাগ্যের নিয়ন্তা দন্তন্বয় হস্যই অন্তস্থ অদন্তন্বয় তয়াকার নিয়ন্তা সে নিজে নয়। ভগবান তার কপালে যে ভাগ্য লিখন লিখে দিয়েছেন তার পরিবর্তন করা তার পক্ষে সম্ভব না। তাই বলে মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। এ বিষয়ে আমার জানা একটি গল্প আমি আজ বলবো। আমার পাড়ার একজন দরিদ্র লোক ছিলেন, তার নাম বসন্ত। তার একটি ছেলে ছিল। ছেলে আর স্ত্রী নিয়ে তার ছোট্ট সংসার। লোকের বাড়িতে দিনমজুরি করে তার সংসার চলে। তিনি ছেলেকে পড়াশোনা করাবার জন্য প্রাণপাত পরিশ্রম করতেন। তার ছেলে অর্থাৎ দীনেশ পড়াশোনায় ভালোই ছিল। তিনি ছেলেকে কোনোদিন দারিদ্র্যের ছোঁয়া লাগাতে দেননি। সব সময় প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। তারপর উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য শহরে এক স্কুলে ভর্তি হয় এবং শহরে একটি মেস বাড়িতে থেকে পড়াশোনা করে। বসন্ত নিজে না খেয়ে ছেলের জন্য টাকা পাঠাতো। তার বড় স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে অনেক বড় চাকরি করবে এবং তাদের শহরে নিয়ে যাবে, যখন তাদের আর দারিদ্র্য থাকবে না, কষ্টও থাকবে না। পাড়ার সবার কাছে তিনি ছেলের পড়াশোনার গল্প করতেন এবং তার স্বপ্নের কথা বলতেন। দীনেশ যথাসময়ে বিএ পাশ করে স্টেট ব্যাংকে চাকরি পেল। পাশ তালবস্য স্টেট ব্যাংক দন্তস্বয় টয়কার ট বয়জফলা আকার উময় কয়কার ব্যাংকে চাকরি পেল। প্রথম প্রথম সে মাসে মাসে বুড়ো বাবা মাকে টাকা পাঠাতো। একদিন ধুমধাম করে শহরে এক বড়লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। সে শহরে সংসারী হয়ে বসলো, কিন্তু বুড়ো বাবা মাকে সে শহরে নিয়ে গেল না। তার স্ত্রী এই অশিক্ষিত গেঁয়ো মানুষ দুটিকে সহ্য করতে পারত না। তারপর তারা নিজের খরচ বেড়ে গেছে এই অজুহাতে তার বাবা মাকে খরচ পাঠানো বন্ধ করে দিল। বসন্তের সুখের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজও বৃদ্ধ বসন্তকে বাড়ি বাড়ি কাজ করতে হয়। এরপর যখন তার আর কাজ করার ক্ষমতা থাকবে না তখন কি হবে সে জানে না। দীনেশ এখন তার বাবা মায়ের খবরও রাখে না। বসন্ত ভেবেছিল এক, ভগবান করলেন আর এক। আচ্ছা, এই দেখে শুনে পা বাড়াও ICSE 92 এ এসছে, 93-তে এসছে। সুখের দিন কারোর বেশি দিন থাকে না। 94 আর 2003 দুবারই এসছে বিফলতায় সফলতার সিঁড়ি। 95-এ এসছে মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। 96-এ এসছে অল্পের জন্য বেঁচে যাওয়া।
মানুষের জীবনে বিপদ কখনো কখন কোন পথ দিয়ে আসে তা কেউ আগে থেকে বলতে পারে না। আর মহা বিপদের মধ্যে তো ভাগ্যই সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই চরম দুর্ঘটনার মধ্যেও মধ্যে পড়েও কেউ কেউ বেঁচে যায়। আমার জানা এরকম একটা আহ, গল্প আমি এখন শোনাচ্ছি। আমার স্কুলটা রেল লাইনের পাশে। আমরা স্টেশনে নেমে প্রায়ই রেল লাইন ধরে কিছুটা হেঁটে স্কুল যেতাম, আবার ছুটির পর রেল লাইন ধরে হেঁটে আসতাম। যদিও এটা জানতাম বিপজ্জনক। বয়স্যই প বর্গের জয় বর্গের জ দন্তন্য ক, কারণ যে কোনো সময় ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমরা যেদিক দিয়ে ট্রেন আসে সেই লাইনের সেই দিকে মুখ করে হাঁটতাম, যাতে ট্রেন আসতে গেলে আমরা আগে থেকেই দেখতে পাই। প্রতিদিনের মতো সেদিনে ছুটির পর আমরা কয়েক বন্ধু মিলে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে আসছিলাম। সামনে দেখি একটা ট্রেন আসছে। আমরা সবাই লাইন থেকে সরে দাঁড়ালাম। হঠাৎ দেখি বিকাশ তার পাটা টানাটানি করছে। আমরা ছুটে গেলাম, দেখি তার পা রেল লাইনের ফাঁকে আটকে গেছে। আমরা সবাই চেষ্টা করলাম, কিন্তু সে যন্ত্রণায় চিৎকার করছে, তার পা বার হচ্ছে না। এদিকে ট্রেনটা এগিয়ে আসছে, সময় নেই। আমরা কেঁদে ফেললাম, সর্বশক্তি দিয়ে টানাটানি করতে লাগলাম। পায়ের জুতো আটকে গেছে, অথচ জুতো খুলে পাটা বার করে আনবে তার সময়ও নেই। আমরা সকলে ট্রেনটাকে থামাবার জন্য হাত তুলে চিৎকার করতে লাগলাম, কিন্তু ড্রাইভার বোধহয় দেখতে বা শুনতে পাননি। ট্রেন থামার কোনো লক্ষণ দেখা গেল না। অবশেষে আমরা নিজেদের প্রাণ বাঁচাতে বিকাশকে ছেড়ে দু হাতে চোখ ঢেকে কাঁদতে লাগলাম। ট্রেনটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পাশ দিয়ে চলে গেল। আমরা চোখ খুলে লাইনের দিকে তাকাতে সাহস করলাম না। লাইনের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনলাম একটা যন্ত্রণা কাতর আর্তনাদ। সকলেই ফিরে দাঁড়ালাম। দেখলাম বিকাশের লাইন থেকে কিছুটা দূরে পাথরের মধ্যে পড়ে আছে। তার কাছে ছুটে গেলাম। তার কপাল কিছুটা কেটে গেছে, রক্ত বার হচ্ছে। বায়ের দিকে তাকিয়ে দেখি জুতো নেই। সে শেষবার প্রাণপণ চেষ্টা করে টান দিয়েছিল, তা সইতে না পেরে জুতো ছিঁড়ে তার পা পেরিয়ে আসে। শেষ পর্যন্ত অল্পের জন্য বিকাশ বেঁচে গেল। আমরা সেদিন থেকে আর রেল লাইন ধরে হাঁটি না, রাস্তা দিয়ে স্কুলে যাই, রাস্তা দিয়ে স্টেশনে আসি। নেক্সট গল্প, যেমন কুকুর তেমন মুগুর। এটা হচ্ছে ICSE 2001-এর। কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ যে যেমন লোক সে তেমনই লোকের কাছে জব্দ। কথাটা শুধু কথার কথা নয়, তার প্রমাণ আমি পেলাম একটা ঘটনায়। সে ঘটনা আমি আজ বলবো। আমার পাড়ার বিশ্বনাথ বাবু নামের এক ভদ্রলোক আছেন। তিনি একে কৃপণ, তাই জ্ঞানে তিনি একদিকে কৃপণ আর একদিকে জ্ঞানের সাগর। উপদেশ দেয়া সুযোগ পেলে তিনি কিছুতেই তা হাতছাড়া করেন না। আমরা ছোটরা তাকে রীতিমতো ভয় পাই। আমরা তাকে নাম দিয়েছি উপদাদু। উপদেশ দেওয়ার দাদু সংক্ষিপ্ত নাম। আমরা পাড়ার পুজোর সময় তার কাছে চাঁদা চাইতে গেলে চাঁদা তো পাই না, বরং একরাশ উপদেশ শুনে ফিরে আসি। যেমন পুজো করে কি হবে, পুজো করা মানে টাকা নষ্ট, পুজো করা মানে সময় নষ্ট, আসলে এখন মানুষের মনে ভক্তি নেই, এখন পুজো মানে ভণ্ডামি, ইত্যাদি ইত্যাদি হাজার কথা। অথচ তিনি পাড়ার প্রবীণ লোক, তার নাতি আমাদের বন্ধু। তাই আমরা মুখে তাকে কিছু বলতে পারতাম না। তার গাছের আম কিংবা পেয়ারা খাওয়ানোর জন্য তার নাতিকে অধিকবার তার হাতে মার খেতে হয়েছে। তার বাড়িতে কোনো কাজের লোক এক মাসও তিষ্ঠতে পারে না, অথচ তিনি মাস পুরো কাজ না করার অপরাধে কোনো কাজের লোককে মাহিনা দেন না। তার সঙ্গে ঝগড়া করে কেউ পেরে ওঠে না। একদিন সেই বিশ্বনাথ বাবুর একটা কাজের মেয়েকে দেখি সকালবেলায় খুব চেঁচাচ্ছে। একদিন বিশ্বনাথ বাবুর বাড়ির একটি কাজের মেয়েকে দেখি সকালবেলায় খুব চেঁচাচ্ছে। বলা বাহুল্য, মেয়েটা মাসখানেক আগেও বাড়িতে কাজে লেগেছে। মেয়েটাকে এ পাড়ায় আর কারো বাড়িতে কখনো কাজ করতে দেখিনি।
মেয়েটি চেঁচা 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 বাইরে আসতে চাইছে আর বিশ্বনাথ বাবু তার হাত ধরে টানছে। তারপর মেয়েটাকে টেনে বিশ্বনাথ বাবু বাড়ির ভিতরে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা মুখে হাসি হাসি মুখে তাদের বাড়ি থেকে বের হচ্ছে। আমরা সকলে মিলে বিষয়টি জানতে চাইলে মেয়েটি জানায় যে সে চায়ের কাপ ভাঙার অপরাধে তাকে পয়সা না দিয়ে বিশ্বনাথ বাবু বাড়ির থেকে তাড়িয়ে দিতে চান। তখন মেয়েটা বুদ্ধি করে গায়ে কিছুটা কেরোসিন মেখে চিৎকার করতে থাকে এবং বিশ্বনাথ বাবুকে ভয় দেখায় যে সে সমস্ত পাড়ার লোককে জানাবে যে কাপ ভাঙার অপরাধে বিশ্বনাথ বাবু তার গায়ে কেরোসিন ঢেলে মারতে গিয়েছিলেন। সে থানায় যাবারও ভয় দেখায়। শেষে বিশ্বনাথ বাবু তাকে শান্ত হওয়ার অনুরোধ করেন। সে তখন নগদ 25 টাকা দাবি করে। ভয় পেয়ে বিশ্বনাথ বাবু তাকে 500 টাকা দাবি করেন। আচ্ছা, তাকে 500 টাকা দিয়ে বিদায় করেন। মেয়েটি মাসে 100 টাকা মাইনেতে রেখেছিলেন। এতদিনে তিনি কাজের মেয়েকে ফাঁকি দিতেন আর কাজের মেয়েটি তাকে জব্দ করে বলল, যেমন কুকুর তেমন মুগুর। এটা একটা বইয়ের ছিল। পরের বইটার না, এবার গল্পগুলো বলবো। হাতের পাখি ও বনের পাখি। সেদিন ছিল স্কুলের টেস্ট পরীক্ষা। আমি সহপাঠী জ্ঞানেন্দ্র একত্রে বেরোই। আমি সহপাঠী জ্ঞানেন্দ্র একত্রে একত্র বেরোই। সকাল 10টায় পরীক্ষা শুরু। বাসা থেকে 9টায় বেরিয়ে পড়ি। বাসে সাধারণভাবে আধ ঘন্টার পথ। বাস স্টপে এসে দাঁড়াই। আমাদের বাস আসে। দুর্দান্ত ভিড়। উঠতে পারি না। পরের বাসের জন্য অপেক্ষা করতে থাকি। ট্রাম আসে। ট্রামেও যাওয়া যায় না। আমি ট্রামে ওঠার প্রস্তাব করি। জ্ঞানেন্দ্র আপত্তি করে, কারণ দেখার সময় বেশি লাগবে। বাসে দ্বিগুণ হাঁটতেও হবে বেশি। ট্রাম চলে যায়। আরেকটি বাস আসে। আমি উঠে পড়ি। জ্ঞানেন্দ্র ওঠে না, বলে পরের বাস আরেকটু ফাঁকা হবে তাতে যাবে। ফাঁকা বাস না পেলে ট্যাক্সিতে যাবে। ও আমাকে নেমে পড়তে বলে, আমি নামি না। বাস চলতে শুরু করে। জ্ঞানেন্দ্র থেকে যায়। পথে ভিড় ঠেলে ঠেলে বাস এগোতে থাকে। আমি যখন স্কুলের সামনে নামি তখন 9:45। স্কুলে ঢুকতেই ওয়ার্নিং বেল বাজে। আমি যথাসময়ে পরীক্ষায় বসি, কিন্তু জ্ঞানেন্দ্রকে দেখতে পাই না। পরীক্ষা শুরু হয়ে যায়, তবু ওর দেখা নেই। পরীক্ষা শেষ হলে ওর খোঁজ করি, দেখতে পাই না। কেউ ওর সন্ধান দিতে পারে না। বিকেলে বাসায় ফিরি। জ্ঞানেন্দ্রর সঙ্গে দেখা, জানায় ও পরীক্ষা দিতে যেতে পারেনি। আমি চলে যাওয়ার পরেও 15 মিনিট দাঁড়িয়ে থাকে। বাস আসে, ওঠে। কিছু দূর চলার পর নাকি শুনে পথে লরি বিকল হয়ে গেছে। বাস চলতে পারছে না। জ্যাম আর জ্যাম। জ্যামে পড়ে বাস দাঁড়িয়ে থাকে। জ্ঞানেন্দ্র নেমে পড়ে। ট্যাক্সিতে চাপার জন্য অন্য রাস্তা ধরে। পকেটে হাত দিয়ে দেখে পকেট মার হয়ে গেছে। ট্যাক্সিতে চড়বার টাকা নেই। হেঁটে যাওয়ার মতো সময়ও হাতে নেই। বেলা তখন 10:30। স্কুলে পৌঁছতে 11টা বাজবেই। ঢুকতেই হয়তো পারবে না। অগত্যা বাসায় ফিরে গিয়েছে। সব শুনে আমি বললাম, আমি হাতের একটা পাখিতেই খুশি ছিলাম। তুমি বনের দুটো পাখির কথা ভেবে অশান অশান্বিত হয়েছিলে। আশান্বিত। তালবস্যয় আকার দন্তন্বয় বয়হস্যই তো আশান্বিত হয়েছিলে। ভুলটা তোমার কোথায়, বুঝলে তো? পরের গল্প। 10 চক্রে 10 চক্রে, মানে 10 চক্রে ভগবান ভূত, ওই টাইপের। সেদিন রবিবার। দুপুরে কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম। বিকেলে ফিরছিলাম। বাস থেকে নেমে দেখি পকেট শূন্য। টাকা পয়সা যা ছিল সব তো নিয়েইছে। ট্রেনে মাসিক টিকিটও নিয়ে গেছে পকেট মেরে। কিন্তু কি করব, 8 কিলোমিটার পথ তো আর হেঁটে যাওয়া যায় না। ট্রেনে চড়ে বসি। শিয়ালদা থেকে নেমে দমদম ক্যান্টনমেন্টে নাম থেকে উঠে দমদম ক্যান্টনমেন্টে নামি। নামতেই মোবাইল উম, মোবাইল মোবাইল মোবাইলি চেকার ধরে বসে। নামতেই মোবাইল চেকার ধরে বসে। ময়কার বয়াকার মোবাইল চেকার ধরে বসে। টিকিট দেখাতে পারি না। সত্যি কথা বলি, মাসিক টিকিট ছিল, পকেট মার নিয়ে গেছে। চোরটিকে চেকারটি আমার কথা বিশ্বাস করে না। কোথায় গিয়েছিলাম জিজ্ঞেস করে। বলি ন্যাশনাল লাইব্রেরিতে। কি করতে প্রশ্ন করে। বলি পড়াশোনা করতে। সে হেসে ওঠে অবজ্ঞা ভরে।
বলে ওঠে, আমাকে বুদ্ধু পেয়েছো ছোকরা? আজ কি বার জানো? রবিবার। হ্যাঁ রবিবার। তার উপর ঈদ। আজ তোমার জন্য ন্যাশনাল লাইব্রেরি খুলেছিল তাই না? লেখাপড়া করনেওয়ালা ছেলে, কারনেওয়ালা ছেলেটি যে খোলা ছিলই তো। আমি জোর গলায় বলি। আমার চারপাশে ভিড় জমে গিয়েছিল। একজন বলে বসে, গলায় চড়িয়ে বলছে আবার, খোলা ছিল, রবিবার খোলা ছিল, ঈদের দিন সারা ভারতবর্ষ ছুটি, আর লাইব্রেরি খোলা ছিল বলে বলে না, চোরের মায়ের বড় গলা। পাগল না মাথা খারাপ? ভিড় থেকে অন্য একজন বলে ওঠে। আমি হতবুদ্ধি, কি করব কি বলবো ভেবে পাই না। অবশেষে বলি, বেশ তো, যারা ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করে বা চাকরি করে তাদের জিজ্ঞেস করে দেখবেন। চেকারটি বিদ্রুপ করে বলে ওঠে, হা, দেখবো। ফাইন দেবে দেবে তো বলো, নইলে জেলে পাঠিয়ে দেবো। মিথ্যাটা কথাটা না বললে বললে ছেড়ে দিতাম। অন্য একজন চেকার সামনে এসে দাঁড়িয়েছিল। সে বলল, ওর জন্য এখন আমরা ন্যাশনাল লাইব্রেরির চাকরি করতে হবে? মিথ্যেবাদী, ক্ষমা ক্ষমা নেই, কোর্টে পাঠিয়ে দাও। আমি কেঁদে ফেলি। ওরা তবু আমার কথা বিশ্বাস করে না। এটুকু গল গলা এটুকু গলেও একটু গলেও না, এতটুকু গলেও না, আমাকে আটকিয়ে রাখে। আমি অগত্যা বলি, দশ চক্রে ভগবান ভূত, কথাটা কি আর অমনি সৃষ্টি হয়েছে? নেক্সট গল্প, বন্ধুত্বের পরীক্ষা। এক কুড়ি আর আমি বাল্যবন্ধু, দুজনেরই বাড়ি দুর্গাপুরে, দুজনেই কলকাতার একটি স্কুলে পড়ি, একই শ্রেণীতে। গরমের ছুটিতে দুজনে বাড়ি গিয়েছিলাম। হাওড়া থেকে সন্ধ্যার দিকে ট্রেনে চেপে বসেছি। আমি আমার টিকিট কাটি। এক কুড়ি বলে, বছর বছর ভাড়া বাড়বে, খেয়াল খুশি মতো। আমিও খেয়াল খুশি মতো টিকিট কাটবো, যখন খুশি হব কাটবো, যখন খুশি হব না কাটবো না। আজও কাটবো না। চেকার এলে 5 টাকা বকশিস দিয়ে দেব, চলে যাবে। সত্যি সত্যি এক করেই টিকিট কাটে না। আমরা মুখোমুখি দুটো বেঞ্চে বসেছিলাম। ট্রেন চলতে শুরু করে। কিছুক্ষণ গল্প করার পরেই দুজনেই বেড়ায় ঠেস দিয়ে চোখ বুজি। এমন সময় কানের সামনে কথা হতে চোখ মেলে তাকাই, দেখি চেকার। আমি এক কড়ির দিকে দৃষ্টিতে তাকাই ভীত সম্ভ্রান্ত দৃষ্টিতে তাকায়। সে তখনও অচেতন, চোখ বুজেই আছে। চেকার আমার টিকিট চাই। আমি ব্যাং বাঙ্কের উপর দিকে তাকাই। ব্যাগটা সেখানে রেখেছিলাম, দেখতে পাই না। আরো গোটা 2 ব্যাগ আছে, আমারটি নেই। কান্না পায়। চেকারটি বলে, টিকিট ব্যাগের ভেতরে রেখেছিলাম, ব্যাগ চুরি হয়ে গেছে স্যার। চেকার সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকায়। মাথা নেই বলে, কোথায় নামবে? দুর্গাপুর। 80 টাকা দাও। অত টাকা নেই, মাত্র 6-7 টাকা আছে পকেটে। তাহলে হাজতে চলো। কি করব আমি ভেবে পাইনে। এক কড়ির দিকে তাকাই, সে মুখ ফুরিয়ে দেয়, ঝটপট উঠে চলে যায়। কোথায় যায় জানি না। চেকার পাশে যাত্রীদের টিকিট দেখে, শেষে আমাকে বলে, কি ফাইন সহ ভাড়া দেবে না হাজতে যাবে? আমি অসহায়ভাবে বলি, টাকা নেই স্যার, বিশ্বাস করুন। স্যার, টিকিট আমি কেটেছিলাম, ব্যাগের মধ্যে ছিল। ব্যাগ, চলো সামনের স্টেশনে নামবো, ওঠো। আমি উঠে দাঁড়াই, চারদিকে তাকাই, এক কুড়ি টিকিও দেখা যাচ্ছে না। চেকার একজন পুলিশকে ইঙ্গিত করে, সে আমার হাত ধরে। অন্য পাশ থেকে একজন মাঝবয়সী লোক লোক উঠে আসেন, আমাকে প্রশ্ন করেন, পড়াশোনা করো? করি। কোথায়? হেয়ার স্কুলে। টলস্টয়ের নাম শুনেছো? শুনেছি। রাশিয়ার ঔপন্যাসিক, সোজা নয়, সাজা নয়, ক্ষমা করতে বলেছেন। শুনেছি। রাশিয়ান ঔপন্যাসিক, সাজা নয়, ক্ষমা করতে বলেছেন। ভদ্রলোক মানিব্যাগ খোলেন, একটি 100 টাকার নোট বার করেন, চেকারের হাতে দেন, বলেন, ওর ভাড়াটা ফাইন সহ নিয়ে নিন। আমি বিহুল বয়সই হয়সুল অবাক চোখে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকি। চেকারটি রসিদ টিকিট দেয়। আমি ভদ্রলোকের নাম ঠিকানা নিই। উনি বলেন, টাকাটা শোধ করো না যেন। রাতে বাড়ি ফিরি। পরের দিন এক কড়ির বাড়ি যাই। তাকে দেখে আশ্বস্ত হই। সে বাহাদুরির ভঙ্গিতে বলে, ধরতে পারলো আমাকে? অন্যদিকে চলে গেছি তুই। আমি আর শুনি না, বাড়ির পথ ধরি। মনে মনে বলি,
সেই দুই বন্ধু আর ভাল্লুকের গল্পটা ওর মনে পড়েনি বোধহয়। নেক্সট, ঐক্য অনৈক্য। মানব একটি ছোট কারখানায় কাজ করে। জমা খরচ লেখা তার কাজ। বাংলা কথায় যাকে বলে সরকারি। অনেকে তাকে সরকার মশাই বলে ডাকে। একদিন কারখানার মালিক তাকে চা কিনে আনতে বলল। সে অস্বীকার করে, বলে চা আনা তার ডিউটি না। পরের দিন মানে সে অগ্রাহ্য করে। পরের দিন সে কাজে যায়। মালিক বলে, তোমাকে দরকার নেই, চলে যাও। মানব অবাক। সে গিয়ে হাজির হয় শ্রমিক ইউনিয়ন থেকে জনদশেক লোক আসে, কারখানার মালিককে ঘেরাও করে। মালিক মানবকে কাজে ফিরিয়ে নিতে বাধ্য হয়। দ্বিতীয় কোনো দিন চা আনতে বা জল আনতেও বলে না। বছর দুই পরের ঘটনা। শ্রমিক ইউনিয়ন চার ভাগে বিভক্ত হয়, কারণ কারণ মত পার্থক্য। মানব স্থির করতে পারে না কোন ভাগে সে যোগ দেবে। ইতিমধ্যে মালিক একদিন তার রেশন কার্ডটি রেশন অফিস থেকে মানবকে রিনিউ করিয়ে আনতে বলে। এবারেও মানবের আত্মসম্মানে লাগে, বলে, আপনার ঘরের কাজ করা আমার ডিউটি না। মালিক সঙ্গে সঙ্গে বলে দেয়, তোমাকে কাজে রাখাও আমার ডিউটি না, কাল থেকে আসবে না। মানব ইউনিয়ন অফিসে যায়, কিন্তু কোনো ইউনিয়ন তখন ক্রিয়াশীল নয়। উপরন্তু একটি ইউনিয়ন বলে দেয়, মানিয়ে চলুন, অ্যাডজাস্ট করতে শিখুন, চাকরি করতে হলে চাকর হতে হয়। শুনে মানব অবাক। ইউনিয়নের সভ্য কি সে কোনো ইউনিয়নের সভ্য নয়। ধ্যাৎ, ইউনিয়নের মানে কোনো ইউনিয়নের দলে সে নেই, যেহেতু দলে অন্তর্গত নয়। সুতরাং কোনো ইউনিয়ন থেকে উম, একজনও সে কোনো ইউনিয়নের, ওটাকে কি বলে, মানে উপরন্তু একটি ইউনিয়ন বলে দেয়, আচ্ছা, উম, একজনও তার পক্ষে মালিকের বিরুদ্ধে লড়তে চায় না। সুতরাং কোনো ইউনিয়ন থেকে একজনও তার পক্ষে মালিকের বিরুদ্ধে লড়তে চায় না। চাকরিটি চিরদিনের মতো সে হারায়। মনে মনে পূর্ব সংস্থাটির পরবর্তী অনৈক্যকে অভিশাপ দেয়। মনে মনে পূর্ব সংস্থাটির পরবর্তী অনৈক্যকে অভিশাপ দেয়। মনে মনে বলে, সাধে কি আর বলে, একতায় উত্থান, বিভেদে পতন। চকচকে ভদ্রলোক। এরপরে, হাওড়া থেকে একটি লোকাল ট্রেনে উঠেছিলাম তারকেশ্বর যাব বলে। সকালবেলা। তাই আবার তা আবার তাই ছুটির দিন, ভিড় নেই, এক কোণে একটি সিট পেয়েছিলাম। ট্রেন ছাড়ে, তখন বহু সিট শূন্য। লিলুয়া স্টেশন থেকে এক ভদ্রলোক ওঠেন, আমার পাশে সিটে বসেন। ভদ্রলোকের পরনে রেমন্ডসের দামি প্যান্ট, দামি কোট, দামি টাই, হাতে একটি চামড়ার ব্যাগ, পায়ের জুতো জোড়াও বেশ দামি। ভদ্রলোক সিটে বসে ব্যাগ থেকে একখানি ইংরেজি পত্রিকা বার করেন, চোখে গগলস লাগান, গগলসের সামনে পত্রখানি খুলে ধরেন। যাত্রীরা রেল কোম্পানির কর্মচারীদের দুর্নীতি সম্পর্কে আলোচনা করছিল। ট্রেনে সিট, ফ্যান, বেড়া, পেটা পাটাতন ইত্যাদি চুরি হয়ে যায়। একজন মন্তব্য করে, রেল কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে এগুলো চুরি করা হয়। টাই পরা ভদ্রলোক মহোৎসাহে কথাটি সমর্থন করেন, বলেন, সরকারি কর্মচারীদের শতকরা 99 জন অসৎ ঘুষখোর। এদেশের কি হবে? আমার হাতে ক্ষমতা থাকলে এদের ধরে ধরে 12 বছর করে সশ্রম কারাদণ্ড দিতাম। আর কয়েকজন যাত্রী ভদ্রলোকের কথায় প্রেরণা পান, তারাও আলোচনায় যোগ দেন। ভদ্রলোক বলেন, জানেন, আমি জার্মান থেকে ট্রেনিং নিয়ে এসেছি। কলকাতায় একটি নামী মার্চেন্ট অফিসের ম্যানেজার আমি। এমন দিন নেই যেদিন অসৎ লোকের দল আমাকে 20-50 হাজার টাকা ঘুষ দিতে না আসে। চাকরি পাওয়ার জন্য ঘুষ, ডিলারশিপ পাওয়ার জন্য ঘুষ, প্রমোশন পাওয়ার জন্য ঘুষ, মাল পাচারের সুযোগ চেয়ে ঘুষ, এমন সব অফার। ঘুষ খেলে এতদিনে কলকাতার উপরে 7-5খানা 10 তলা বিল্ডিং করে ফেলতে পারতাম।
আমার নীতি সততার যথ সৎ পথে। একজন সাধারণ পোশাকধারী লোক তার দিকে এগিয়ে এসে বলে, আপনার ব্যাগে 85,000 টাকা আছে। ভদ্রলোক চমকে ওঠেন, চোখের মণি ঘুরে যায় অস্বাভাবিকভাবে। বলেন, তার অর্থ? অর্থ? ব্যাগটা খুলুন, আছে কি বলুন। আছে, কিন্তু আপনার সামনে স্টেশনে নামতে হবে। আমি আইবি ডিপার্টমেন্টের লোক। আমার কার্ড। কার্ড দেখান যাত্রীদের। সবাই হতবাক। আইবি অফিসারটি বলেন, ব্যাংক থেকে কাল আপনার টাকাগুলো ছিনতাই করেছেন। কাল আপনার টাকাগুলো ছিনতাই করেছেন। চলুন কি ব্যাংক থেকে কাল আপনার টাকাগুলো ছিনতাই করেছেন? ধ্যাৎ, চলুন স্টেশন এসে গেছে, থানায় গিয়ে বাকি কথা হবে। ভদ্রলোকটিকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। আইবি অফিসারটি তার ব্যাগটি বয়ে নেন। একজন যাত্রী বলে ওঠে, চকচক করলেই শোনা হয় না। আরেকবার প্রমাণিত হলো কথাটি।